আপনি আচরি পরের শেখাও, এই কথাটা আমরা যখনই বলি তখন কিন্তু একটা কথাই মনে হয় যে নিজের থেকে প্রথম শুরুটা করতে হয়। আর যখনই কথা আসে স্বচ্ছতার, তখন কিন্তু এই স্বচ্ছতা শব্দটা সবার প্রথমেই আসে আমাদের ঘর থেকে। কারণ আমাদের গৃহকোণ কিংবা আমাদের বাড়ির চারপাশ যখনই স্বচ্ছ থাকবে, ঠিক তখনই আমরাও ততটাই সুস্থ এবং সুন্দর হবে। তবে এই স্বচ্ছতা সার্বিক হবে তখনই যখন পাশাপাশি আমাদের সামাজিক স্বচ্ছতা থাকবে। আর তাই বোধহয় আমাদের স্বচ্ছ ভারতের এবারের স্লোগান রাখা হয়েছে স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। আর আজকে আমাদের আলোচনায়ও আমরা এই গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে হাজির রয়েছেন বিশিষ্ট ছড়াকার, চিত্রশিল্পী বিমলেন্দু চক্রবর্তী। দাদা, আপনাকে অনেক অনেক নমস্কার। নমস্কার, সবাইকে নমস্কার। আমাদের যে আজকের আলোচনার বিষয়, আমি যেটা শুরুতেই বলছিলাম, যেহেতু আপনি ছবি আঁকেন, লিখেন, সেখানে স্বচ্ছতা বিষয়টা নিয়ে আপনি অনেকটাই মানে সমাজের ক্ষেত্রে অনেকটা অন্যরকম দৃষ্টিকোণ পোষণ করেন। আমি যখন শুরুতেই বলছিলাম যে আমাদের চারপাশ যখন স্বচ্ছ হয় তখন অটোমেটিকলি আমরা মানসিক এবং শারীরিকভাবে স্বচ্ছ হয়ে উঠি। আর আমাদের এবছরের স্লোগানটাও ঠিক তাই রয়েছে, স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। তো প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছে, আপনার কাছে স্বচ্ছতার মানেটা কি? স্বচ্ছতা, দেখুন, স্বচ্ছতার অর্থটা হলো মানে নির্মল, পরিষ্কার, পরিচ্ছন্ন। ঠিক উল্টোটা হলো অস্বচ্ছ। আমরা যদি আকাশ যদি নির্মল থাকে, এই শরতের আকাশ, তখন কি হয়? আমাদের মন ভালো হয়ে যায়। কিন্তু যদি আমার কুয়াশাচ্ছন্ন থাকে, মেঘমুক্ত না হয়, তখন কি হয়? আমাদের কিন্তু মনটাও মেঘলা হয়ে যায়। কাজেই সমস্ত ব্যাপারটাই মনে হচ্ছে যে এই যে স্লোগানটা যথার্থ আমার মনে হয়। কারণ যদি স্বভাবে স্বচ্ছতা না থাকে, চরিত্রে যদি স্বচ্ছতা না থাকে, আমার ভালোবাসায় যদি স্বচ্ছতা না থাকে, মানসিকতায় যদি স্বচ্ছতা না থাকে, তাহলে তো আমাদের সব কিছু স্বচ্ছ কাজ আমরা করতে পারবো না। এবং এই স্বচ্ছতা কিন্তু আমাদের প্রাচীন ইতিহাস থেকে আমরা পেয়ে আসছি। মহাপুরুষরা সবসময়ই বলেছেন যে স্বচ্ছ থাকার জন্য, এটা শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো। আমি একটু বলি, আমাদের প্রথম দিকে আমি তো মনে করি মহাত্মা গান্ধীর কথা আমাকে বিশেষভাবে স্মরণ করতে হয়। উনি কিন্তু স্বচ্ছতার কথা বারবার বলে গেছেন, এবং স্বচ্ছতা যে সেবা, এই ব্যাপারটাকে উনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। তো এইটা যেমন হচ্ছে, পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন দেখেন, সংস্কৃতিতে, সঙ্গীতে স্বচ্ছতা এনেছেন, তারপরে এনেছেন প্রকৃতিতে স্বচ্ছতা, শান্তিকেন্দ্র গড়ে তুলেছেন শিক্ষার জন্য, স্বচ্ছতার জন্য। তেমনি বিদ্যাসাগরের কথা আজকে খুব মনে পড়ছে, যে আজকে সেই নারী স্বাধীনতা বলুন, সেই অনেক বিবাহ বলুন, অনেক ব্যাপার আছে যে সমাজের যে কুসংস্কারের যে আছিল তাকে পরিষ্কার করে, সেই সমস্ত যে অন্ধকার দিকগুলি ছিল, যে অস্বচ্ছ পরিবেশ ছিল, সেটার কথা থেকে উত্তরণের কথাই তিনি বলে গেছেন। আমাদের প্রধানমন্ত্রী উনিও কিন্তু স্বচ্ছতার উপরই জোর দিয়েছেন, যাতে আমাদের স্বচ্ছতা যদি সব ক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু আমাদের মানসিক স্বচ্ছতা থাকে, তারপরে পরিবেশের স্বচ্ছতা থাকে, সামাজিক স্বচ্ছতা থাকে, এবং আমাদের কাজ, এই যে উন্নয়ন, সারা ভারতবর্ষের যে উন্নয়ন, তার মধ্যে স্বচ্ছতা থাকে, তাহলে কিন্তু একটা দেশ সামনে এগিয়ে যেতে বাধ্য। তো এই প্রসঙ্গে আমি বলছি, দেখুন, সব কিছু কিন্তু আমাদের আতুর ঘর, কিন্তু আমাদের ঘর, ঘরটা হলো আমাদের আতুর ঘর। ঘরের প্রসঙ্গে যদি আমি একটু বলি, আমরা ছোটোবেলায় কী দেখেছি? আমরা শিখেছি আমাদের দাদুর কাছে, বাবার কাছে, মার কাছে শিখেছি। কি শিখেছি? সকালবেলায় ঘুমোতে উঠে সমস্ত ঘরটর ঝাড় দাও, হ্যাঁ, একটু লেপা পরিষ্কার পরিচ্ছন্ন করা, সারাদিন সমস্ত বাড়ির যে আবর্জনা সেইগুলি একটা বিশেষ জায়গাতে রাখা, হ্যাঁ। এবং শুধু তা না, এখন যে এটা যদি আমরা প্রতি বাড়িতে করি, এবং আমাদের যে প্রতিটা রাস্তার সামনাটা যদি আমরা নিজেরা করি, ড্রেনে যদি কোনো কিছু না পড়ি, তাহলে আমাদের স্বচ্ছতা, স্বাস্থ্যের জন্য আমাদের এটা খুবই দরকার, করে থাকেন। পাশাপাশি এই ব্যাপারে যে ব্যবহারের যে স্বচ্ছতা, আমাদের কথা বলা,
আমাদের এটাও কিন্তু আমাদের বাড়ি থেকেই আসে। আমাদের চরিত্রের যে স্বচ্ছতা, আমরা কি মানুষ হিসাবে কতটা বড় হব, মানবিক দিকটা কিভাবে হবে, সেই স্বচ্ছতা কিন্তু ঘর থেকেই আসে। সেই প্রসঙ্গে আমার একটা গল্পের কথা খুব মনে হচ্ছে। প্রাচীন ভারতের একটা গল্প, খুব ছোট্ট গল্প, আমি খুব ছোট করেই বলছি। এটা হয়তো অনেকেই জানেন, হয়তো কেউ কেউ জানেন, নাও জানতে পারেন। এটার মধ্যে দু একটা চরিত্র ছিল এরকম। এক পথিক পথ দিয়ে যাচ্ছেন, তো সামনে হঠাৎ করে দেখলেন যে এখানে মধ্যে একটা চরিত্র আছে বেদের চরিত্র, আরেকজন পণ্ডিতের চরিত্র আছে। তো যে বেদ মানে তো আমরা জানি যে বেদ কি করে, সেই বল্লম, তারপর তীর ধনুক দিয়া বনে যায়, পশু হত্যা করে, একদম নৃশংসভাবে হত্যা করে সে এগুলি মাংস কেটে কেটে বিক্রি করে বাড়িতে। তার পরিবেশটা তার অনেকটা এরকমই হয়ে যায়, জীবিকা সে ওইভাবেই তার বাড়ির পরিবেশটা অটোমেটিক হয়ে যায়। তখন এগুলি সবাই দেখে, তো ওইগুলি দেখতে দেখতে তাদের অটোমেটিক সেগুলি হয়। যার জন্য দেখেন আমাদের এক সময় যখন মাংস কাটা টাটার ব্যাপারগুলি আছে, এখন কিন্তু এটা আড়ালে করা হয়, এমনকি বলির ব্যাপারটা আড়ালে করা বন্ধ করে দেওয়া। কেন করা হয়? এটা অন্যদের প্রতিক্রিয়া হতে পারে, মানসিকভাবে ক্ষতি হতে পারে, মানুষ হিংস্র হতে পারে। তো যেতে যেতে দেখলো যে একটা বেদের বাড়িতে একটা এত সুন্দর কাকাতুয়া দেখে মুগ্ধ হয়ে গেছে ভদ্রলোক। বাহ, দারুণ তো, এত সুন্দর রং, তার যে কি সুন্দর একটু দেখি তো তার সামনে গিয়ে। কাকাতুয়া তো জানেন যে কাকাতুয়া নিজে কথা বলতে পারে না, কিন্তু কথা শিখতে পারে। সে যা যা শুনে সে শিখে ফেলে, অনুকরণ করে, অথবা কেউ যদি তাকে কিছু শেখানো হয় সে শিখে। তো এইভাবে সে যখন এগিয়ে গেল, তখন কাকাতুয়াটা হঠাৎ করে তাকে অশ্লীলভাবে, মানে খুব কর্কশভাবে বলল, ভাগ ভাগ ভাগ, এরকম করে তাকে এই ধরনের একটা বাজে কথা বলল। তখন তার খুব মনটা খারাপ হয়ে গেছে, এত সুন্দর কাকাতুয়া এত আমাকে এইভাবে কি বললো, এ কথাটা খুব মন খারাপ করে সে আবার পথে দিয়ে হাঁটছে। কিছুক্ষণ পরে ঠিক একই রকম কাকাতুয়া আরেকটা দেখলো, কি বাহ, এটা তো আরও সুন্দর কাকাতুয়া, একই রকম মনে হচ্ছে, দুইটা মানে একই রকম কাকাতুয়া। তখন সে ভাবলো যে এটা যাবো, এটার সামনে দেখবো, গিয়ে সামনে কী করে আবার যদি সে গালমন্দ খেতে হয়, তো কিন্তু এখানে যেতে হয়, এখানে পণ্ডিতের বাড়ি, সে পণ্ডিতের বাড়িতে একটু যেতে হয়, কারণ একটু কথা আছে। তখন সে ভাবলো যে না, আবার যে গালমন্দ, উনিও বাড়ি নাই, দেখলে দরজা বন্ধ দেখা যায়, যে ফিরে যায়। যখন উনি ফিরে যেতে রয়েছে, তখন কাকাতুয়া ডাকছে তাকে, আসুন আসুন, বসুন, আরে বসুন, আপনি কোথায় যাচ্ছেন, উনি তো আসবেন এখনই, আপনি একটু বসুন। আচ্ছা, তখন তো অবাক হয়ে গেল বন্ধু, গিয়ে বললো কাকাতুয়ারে, বললো যে তুমি যে বলছো ঠিক তোমার মতো এক কাকাতুয়া আমি দেখে এলাম, আমাকে তো গালমন্দ করে পাঠিয়ে দিল। তখন বললো, দেখো ও আমার ভাই, আমরা যমজ ভাই, একই মায়ের। আমাকে একজন ওই বেদ কিনে নিয়েছিল, একজন পণ্ডিত কিনে নিয়েছিল, কিন্তু ওই পরিবেশের কারণে দেখো আমরা দুই ভাই মানে শেখা হয়ে গেছে, এরকম হয়েছে। তো এই যে ব্যাপারটা কাছে, এইটা হলো আমাদের যে ঘরের পরিবেশ। এই যে পরিবেশ যদি হয়, আমি অন্যভাবে বুঝলাম, পাখিদেরও এই ব্যাপারটা হয়, পরিবেশ থেকে আমরা মানবিক হই, আমরা অনেক বেশি বড় হই, আমরা অনেক বেশি ছড়িয়ে পড়ি। আমরা যে কারণেই বোধহয় যে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি আমাদের সামাজিক পরিবেশটা যতটা স্বচ্ছ হবে, আমাদের মানসিক বিকাশটা তত হবে। এটা হবে, এই ব্যাপারে দেখুন বলছি আমি, আমাদের আগে কি ছিল, আমাদের একান্নভুক্ত পরিবার ছিল, অনেক লোক আমরা একসঙ্গে, কাকা মামা, কাকা পিসি মাসি দাদু দিদিমা সব থাকতো। এখন তো সেই পরিবার নেই। তো তখন কি ছিল, সবাই মিলে একত্রে হইচই করা, একত্রে কাজ করা, একত্রে খেলাধুলা, একত্রে খাওয়া দাওয়া, ভাগ ব্যাপারটা ছিল, সবাই মিলেমিশে খাওয়ার একটা ব্যাপার ছিল। এতে কি হয়, এই যে মিলেমিশে খাওয়া, ভাগ করে খাওয়া, এই ব্যাপারটার মধ্যে কিন্তু আমাদের মনের একটা প্রসারতা বাড়ে, স্বচ্ছতা আসে, বিপদে এগিয়ে যাওয়া। এই যে আমরা তো ঘর থেকেই শিখি, ওর হঠাৎ করে ব্যথা পেলো, আমরা দৌড়ে গেলাম, আমরা কী করলাম, এইসব। এখন কি হয়েছে, এখন এক ফ্যামিলিতে হয়তো দেখছে মা বাবা, একটা ছেলে বা একটা মেয়ে আছেন, মা বাবা হয়তো অফিসে চলে গেছেন, এবং সে হয়তো সারাদিন মোবাইল দেখছেন, হয়তো দেখছে টিভি দেখছে। এখন তার তো কোনো চয়েস নেই,
তারপরে এই সে যা হচ্ছে সে একাই খাচ্ছে, ভাগ করতে পারছে না। তো এই যে একা থাকা, এই যে একাকিত্ব, রবীন্দ্রনাথ তো বলছেন একা মানুষ ভয়ঙ্কর। হ্যাঁ, তো একা ফলে হয়েছে কি আমাদের মধ্যে এই স্বার্থপরতা জন্মাইছে, হিংসা জন্মাইছে। এখন দেখেন আপনারা চারিদিকে যখন আপনি দেখবেন যে আমাদের মিডিয়াতে দেখুন, পত্রপত্রিকায় দেখুন, যেখানে খুন, জখম, হিংসা, মারামারি, কাটাকাটি এই যে হচ্ছে, এটা তো আমাদের মানবিক দিকটার প্রসারতা নেই বলেই হচ্ছে। তাহলে আমাদের ওই জায়গাটাকে আমাদের করতে হবে যে আমাদের যাতে মানসিক দিকটা, মনের স্বাস্থ্য যাতে ভালো হয়, আমাদের স্বাস্থ্য সেবা যাতে আমরা করতে হবে, সংস্কৃতির যাতে আমাদের স্বচ্ছতা আসে, এই সমস্ত স্বচ্ছতা যদি আসে তখনই আমরা এটা ওভারকাম করতে, আমরা সেটার থেকে উত্তরণের পথে যেতে পারবো এবং আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনি যে কথাটা বলছিলেন সেই জায়গায় যখন গান্ধীজির কথা এসছে, গান্ধীজি হাতে কলমে করে লিখেছেন, আপনি যেটা বলছেন সেই জায়গায় মতো গান্ধীজি আরো একটা বার্তা দিতে চেয়েছেন এই স্বচ্ছতার মাধ্যমে, যে কোথাও কোনো বিভেদ নেই। আজকে যেমন আমরা হয়তো বা ঘরে আমাদের কাজের ক্ষেত্রেই ভাবি যে এটা আমার কাজ নয়, আমার হেল্পিং হ্যান্ডের কাজ, আমার হেল্পিং হ্যান্ড আসলে ওই আবর্জনাটা ফেলবে, আমার কাজ নয় বা আমার সন্তানের কাজ নয়। কিন্তু গান্ধীজি কিন্তু শুরু থেকেই এই ভেদাভেদটা বোঝাতে চেয়েছেন যে কোথাও কোনো কাজের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই, সব কাজ সবার জন্য। অ্যাকচুয়ালি এটাই তো নিয়ম। কারণ দেখুন আমাদের ভারতবর্ষটা কি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনাই তো আমাদের কাজ। আমরা যদি যত ভাগ করি, আমি তো মনে করি আর কি, যেমন ধরুন ভাগ এবং বিয়োগ করে দেওয়া, ভাগ যত ভাগ হবে ততই কিন্তু আমাদের বিচ্ছেদ বাড়বে, আমাদের দূরত্ব বাড়বে। আমরা বেঁধে বেঁধে কাজ করি, মানে সবাই মিলে যদি একত্রে থাকি তো যোগাযোগটা হবে। কাজে যে কোনো কাজে কোনো লজ্জা নেই আমাদের। দেখেন আজকে কী হয়েছে, আজকে আমাদের এখানে থেকে অতটা বোঝা যাচ্ছে না, বিভিন্ন দেশে যদি আমরা যাই, আমরা যখন কী করি দেখেন, রবীন্দ্রনাথ যখন নাকি বিভিন্ন দেশে ঘুরেছেন তখন কি করেছেন, হাঁসের গল্প আপনি জানেন, যে হাঁস এমনি দুধ আর ছিল, হাঁস দুধটাকে সংগ্রহ করে নিয়ে আসছে। তো রবীন্দ্রনাথ সেইভাবে, শুধু রবীন্দ্রনাথ না, আমাদের এই শচীন দেব বর্মনের কথা বলি যদি, সেই গ্রামের যে সংস্কৃতি, গ্রামের যে সুর, এগুলি তুলে নিয়ে এসে তিনি ছড়িয়ে দিয়েছেন, টলিউডে ছড়িয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথ কী করেছেন, সারা বিশ্বের যে এই যে আমাদের যে লোকসঙ্গীত, লোকসুর, লোক ব্যাপার যে আমাদের আছে, আমাদের ভারতবর্ষে তো লোককথা, উপকথা প্রচুর আছে, সেইগুলির থেকে সংগ্রহ করে ভরা দেশ আমাদেরকে। আমি তো মনে করি আমাদের এই ভারতবর্ষটা একটা ছোটোখাটো পৃথিবী, এটা গোটা পৃথিবীর সব কিছু আমাদের এখানে আছে, এত বৈচিত্র্য, এত কিছু কোথাও নেই। আচ্ছা, এখানে একটু যখন আমরা সংস্কৃতি বা বৈচিত্র্যের কথা বলছি, আমাদের দেশের নানান উৎসব রয়েছে, এখন তো উৎসবের মরশুমও শুরু হয়ে গেছে, কিন্তু এই উৎসবের মরশুমগুলিতে আমরা কতটা স্বচ্ছ? এই ব্যাপারে আমি একটু বলি। ধরুন সামনে আমাদের, যদি আমি অন্য উৎসবের কথা বাদ দিয়েছি, সামনে একদম সামনে দোরগোড়ায় আছেন আমাদের দুর্গাপূজা। এটা বাঙালির সবচেয়ে বড় উৎসব। বাঙালিদের দুর্গাপূজা, অন্য স্টেটে সেটা নবরাত্রি, না হতে নবরাত্রি, না প্রত্যেক মোটামুটি গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই সময়টা আছে। এখন শুধু না বাঙালি না, শুধু আমি দেখছি, আমি ব্যাঙ্গালোর বিভিন্নখানে দেখছি, প্রতিটা উৎসবে, তাদের উৎসবে সবাই কিন্তু যোগদান করে। একদম, এটা ভারতের এটা নিজস্বতা, এটা সংস্কৃতির দীর্ঘ যে একটা সংহতি মেলবন্ধনের একটা উদাহরণ বলতে পারেন। প্রথম যখন দেখুন, আমি যদি যেহেতু আপনি ছবি আঁকার কথা বলছেন বা করে, আমি তো নিজেই করি যে ব্যাপারটা। যখন নাকি ধরুন বাঁশ আনা হলো, খড় আনা হলো, আপনার মাটি আনা হলো, তখন কি সেই সৌন্দর্যটা আসে না। আস্তে আস্তে যখন এগুলি হবে আস্তে আস্তে একদম শেষ মুহূর্তে যেই সৌন্দর্য হয়, দেবীর যে সৌন্দর্য, সেটাতে আমাদের ভক্তি তখন চলে আসে, আমাদের মধ্যে মনে হয় যেমন একটা বিশাল একটা আসে, নিজেকে তৈরি করা। আমি যদি মনে করি আমি নিজের কাছে আনি, এটা আমাকে তো সেইভাবে তৈরি করতে হবে, আমারও তো সেইভাবে তো তৈরি করতে হবে যে আমি আমার অস্বচ্ছতা আছে
সেই অস্বচ্ছতা যদি আমাদের সারা ভারতবর্ষে আমরা প্রত্যেকের মনে কিছু না কিছু অস্বচ্ছতা যদি থাকে সেটা যদি আমি যদি পরিষ্কার করে দিই, স্বচ্ছতা আনি, তাহলে কি হইব? আমাদের অভ্যাসে যদি আমরা সেই পরিবর্তন হয়, তো আমরা আমাদের সৌন্দর্য হবেই, বিকাশ হবেই, হবেই। আমার মনে আছে যে আমার পৈতার পরে অনেক মন্ত্রতন্ত্র ছিল, আমি তখন ছোট, কিন্তু বাবা তখন আমরা বুঝিও না সব কিছু। বাবা বলতেন বা আমার দাদুরা বলতেন যে দেখো 2টা মন্ত্র শিখে নাও, এই 2টা মন্ত্র রাখো, এটা প্রত্যেকের জন্য দরকার। কি মন্ত্র? সকালবেলা ঘুম থেকে উঠে তুমি বলবে যে আমি সারা দিন আমি যত কাজ করব, মানুষের সঙ্গে চলবো, ভালো ব্যবহার করব, কোনো অন্যায় করব না, ভালো কাজ করব, ভালো কাজের মন দেব, সবসময় মনে রাখবে যেটা, এটাই তোমার মন্ত্র। আর যখন ঘুমাতে আসবে, সারাদিন পরে স্কুলে টুলে গিয়ে যাওয়ার সময় খেলাধুলা করে ঘুমাতে আসবে, তখন তুমি একবার চিন্তা করো তো দেখি যে সারাদিন যে তুমি কাজ করেছো সেখানে তোমার মধ্যে কোনো রকম তুমি কিন্তু অন্যায় করেছো কিনা, তুমি কোনো দোষ করেছো কিনা, কোনো মানুষকে কষ্ট দিয়েছো কিনা, তুমি দেখো। যদি দিয়ে থাকো তাহলে তুমি প্রতিজ্ঞা করো যে আমার এটার জন্য আমি খুব দুঃখিত, আর কোনো দিন করবো না, আগামী দিন করবো না। এইটা যদি আমরা করতে পারি, এই শিক্ষাটা যদি আমাদের আসে, তাহলে কিন্তু আমাদের বিকাশ হবেই, স্বচ্ছতার বিকাশটা হবেই। তো এই যে উৎসব বলুন, এই যে আমাদের যে দুর্গাপূজা বলুন, দুর্গাপূজার মধ্যে কী হয়, হাজার হাজার মানুষ, প্রচুর প্যান্ডেল, মানুষ তো মিলন মেলায় পরিণত হয়ে গেছে এটা। তো সেখানের মধ্যে আমি খালি একটা বলবো, সেখানে দেখুন একটা জিনিস, যারা পূজা করে তাদের মধ্যে দেখেন একটা সেবার ব্যাপার আছে, দেখেন আছে কীরকম। সবার ক্ষেত্রে আমি জানি না, কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখেছি সেবার কীরকম সেবা, যে স্বচ্ছতার সেবা যে সেটা কীরকম। প্রথম দিকে দেখা যায় প্রচুর গরিব মানুষকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। অনেকে দেখছি আমি বই বিতরণ করছে গরিব ছাত্রছাত্রীদের মধ্যে। তো এটা দেখে আমার খুব ভালো। এত হিংসার পরে যখন আমি এইগুলি দেখি, তখন আমার মধ্যে মনে হয় যে এটা না, আমরা তো একটা ভালো দিকের লক্ষণও পাই আমরা। এটা দেখে তো অনেকে শিখছে, অনেকে শিখবে। আমাদের সাম্প্রতিক যে বন্যা হয়ে গেল, সে বন্যার সময় ভাবতে পারেন কত লোক মারা গেছে, কিছু লোক, কত মানুষের ঘর হারিয়েছে, মানুষ কি অবস্থা, মানুষের দাঁড়িয়েছে কারা? প্রথম গভর্নমেন্ট তো পরে আসছে, কিন্তু প্রথম কি করলো? মানুষের পাশে দাঁড়ালো। সমস্ত সংস্থাগুলি দাঁড়িয়েছে। আমি দেখলাম কিছু তরুণ মানুষ ডাক দিয়েছে যে আসুন, আপনারা যা যা পারেন নিয়ে আসুন, আমরা ওদের জন্য আমরা সেবা করব। এবং হয়েছে তো, এই যে কাজটা হয়েছে, এই যে স্বচ্ছতাও হয়েছে, এটা আমাদের সেবার যে ব্যাপারটা, এবং তার যে মানবিকতার যে দিকটা, মানবিক স্বচ্ছতার দিকটা, সেই ব্যাপারটাও এর মধ্যে ছিল। তাহলে আমরা আশাবাদী যে এই তরুণরা, এই সমগ্র মানুষরা, হ্যাঁ, আবার তো ফিরে আসতে পারে। যদি আসে, সেইভাবে আমাদের মনে হয় আগামী দিনে আমাদের হিংসামুক্ত হবে, আমাদের উন্নয়ন হবে, আমরা আরও অনেক বড় বিকাশ হবে, আমাদের ভারতকে আমরা বিশ্বের দরবারে নিয়ে যেতে পারবো। আচ্ছা দাদা, আপনি যখন বলছেন উৎসবের কথা, আমাদের এই উৎসবের পরপরই যেহেতু সামনে শীত ঢুকবে, অনেক মেলা চলবে, মেলার মরশুম হবে, সেক্ষেত্রে আপনি উৎসবের মণ্ডপই বলুন কিংবা মেলার স্টলই বলুন, আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা কিন্তু এই কাজগুলো যখনই সাজাই, আপনি একজন চিত্রশিল্পী, বিভিন্ন সময় বিভিন্ন মেলা দেখেছেন, মেলার প্রদর্শন দেখেছেন, মেলা প্রাঙ্গণ কিভাবে সাজানো হয় সেটা দেখেছেন, সেটা গ্রামীণ মেলাই হোক কিংবা শহুরে মেলাই হোক। কিন্তু বর্তমানে আমাদের এই মেলাগুলিতে, সে গ্রামীণ হোক বা শহুরে যেখানে হোক, আমরা অনেকটাই ট্রেন্ডের অনুকরণে যেতে চাইছি। সেখানে এই যে স্টল বা মণ্ডপ প্রদর্শনের ক্ষেত্রে আদৌ কি সেই স্বচ্ছতাটা বজায় থাকছে, না কোথাও আমরা হারিয়ে যাচ্ছি ট্রেন্ডে? না, এটা হচ্ছে কি জানেন তো, এটা আমাদের বিভিন্ন রকম মিডিয়া, এই আমাদের ধরুন টিভি বা বিভিন্ন হাজার হাজার চ্যানেল বা বিভিন্ন রকম যে গান, বিভিন্ন রকম পশ্চিমী হাওয়া, বিভিন্ন কিছু আছে, সেগুলিতে প্রভাবিত হয়েছে অনেক ছেলেমেয়েরা হয়েছে, এবং ওই প্রতিযোগিতা লেগে গেছে যে আমি কি করতে পারবো। কিন্তু ব্যাপারটা তো প্রতিযোগিতার না।
অ্যাকচুয়ালি পূজা মানে একটা পবিত্র জিনিস, এবং সেখানে মণ্ডপই হোক আর মূর্তিই হোক বা এখানের যে গান বাজনাই হোক, সেটার মধ্যে স্বচ্ছতা আনা দরকার এই কারণে যেটা নান্দনিক একটা দিক আছে। যে ভারতীয় যে সংস্কৃতিতে বলে যে নন্দন চর্চাটা হলো আমাদের সবচেয়ে বড় দরকার। তো এটার ক্ষেত্রেও দেখুন, আমরা যদি মানসিকভাবে বাড়ি থেকে যদি আমরা শিখি যে এই ব্যাপারগুলি, নন্দন চর্চাটা কী, তাহলে কিন্তু আমরা এই ব্যাপারটা করতাম না। আমার এখানে কিন্তু প্রদর্শনী নয়, এটা পূজা মানে, এটা উৎসব মানে প্রদর্শনী নয়, এটা অন্তরের ব্যাপার, এটা শ্রদ্ধার ব্যাপার, এটা ভালোবাসার ব্যাপার, এটা মিলনের ব্যাপার। সেখানে যদি আমি মাইক বা যে সমস্ত ডিস্কো ড্যান্স শুরু করি, আমাদের খেয়াল রাখতে একটা জিনিস করতে হবে, আমরা অনেকটাই ডিজে নির্ভর হয়ে পড়ছি। তো এই যে করছি আমরা, এতে আমার খেয়াল করতে হবে আমার সাউন্ডটা কত দিই, আমি কি গান ব্যবহার করব, আমি কি শব্দ ব্যবহার করব, আমার এটা কি আমার সমাজ, আমার এটাকে শুভ দিক আছে, আমি তাদের কাছে তো আমি শুভ দিকটাই চিন্তা করব, যে তাদের কাছে মানুষ শিখবে নতুনরা। তখন আমি সবসময় চাইব যে আমি বলবো এ কথাই, যত অন্তত সেই সঙ্গীত হোক, গানেই হোক, কারণ চারিদিকে বহু মানুষ অসুস্থ আছে, মানুষ অনেক কিছু ব্যাপার আছে, তাদের অথচ স্টুডেন্ট আছে, পরীক্ষার্থী থাকতে পারে, কাজে সব দিক চিন্তা করে তার সাউন্ডের যে কতটুক হলে আমাদের শারীরিক বা মানসিক ক্ষতি হবে না, সেটা দেখতে হবে। দ্বিতীয় নম্বর হবে আমরা যে বজায় থাকছে না, এদের চেষ্টা করতে হবে। এটা তো তার জন্য তো এই অনুষ্ঠানগুলি, তার জন্যই তো প্রপাগান্ডা, তার জন্য তো বিভিন্ন রকম ব্যাপারগুলি হচ্ছে, সেটা করতে হবে। বা যখন মিছিল হয়, ভাসান হয়, সেই সময় যাতে এটা নান্দনিক দিক থাকে, তাহলে কী হবে, মানুষ দেখবেন বহু ক্লাব আছে, বহু সংস্থা আছে, কিছু সংস্থা মানুষে বলে দেখবেন, তারা বলেন যে এই সংস্থা দারুণ, খুব ভালো। কেন বলে? একটা লোককে ভালো বলে কেন? তখনই বলবে সে যে সব দিক তার ভালো থাকে, তাহলেই সে ভালো। তো মেলার যে ব্যাপারটা, এটা তো বললাম আমি পুজোর ব্যাপারে, উৎসবের ব্যাপারে। দেখেন মেলার যে ব্যাপারটা, প্রথম কিন্তু আমাদের যে মেলাটা আসছিল সেটা কিন্তু ধর্মকে কেন্দ্র করে, পূজা পালিকে কেন্দ্র করে। আমি দেখেন যত মেলা আছে, সব কটা মেলা, আপনি চৈত্র সংক্রান্তি বলেন, আপনি যদি বৈশাখী মেলাই বলেন, শিবরাত্রির মেলাই বলেন, আপনার ব্রহ্মকুণ্ডই বলেন, হলংশিকী বলেন, বা শিব যে কোনো মেলা হয়ে, যতগুলি মেলা আছে সেই মেলার মধ্যে একটা ধর্মকে কেন্দ্র করেই মেলাটা প্রথম ছিল। মেলাটার একদম ছোটোবেলা যখন আমরা মেলা দেখতাম, তখনই দেখতাম যে এটার মধ্যে দুটো জিনিস আছে। যেখানে একটা হলো একটা মেলাকে কেন্দ্র করে যে আনন্দ, এটা কিন্তু চারপাশে গ্রামগুলির মধ্যে ছড়িয়ে থাকতো, যে এই সময় মেলা হবে, তার জন্য সবাই প্রস্তুতি, বাঁশের কেটে পয়সা জমানো, সেই কেসে সবাই গিয়ে এটা টেমটেমি, ঢোল, বাঁশি এগুলি কিনে আনা, মেয়েরা চুড়ি, হ্যাঁ এই সমস্ত আনা, ফিতা, এই সমস্ত করতো। তার মধ্যে অস্বচ্ছ কোনটা, তার মধ্যে কিছু কিছু অস্বচ্ছতা ছিল, সেগুলি যদি আমরা অ্যাওয়ারনেস দরকার, সেখানে আমাদের অ্যাওয়ারনেস দরকার। সেটা হলো কি, সেখানে ধরুন খোলা খাবার বিক্রি করছে, সেখানে জুয়ার আড্ডা হচ্ছে, এই যে ধরনের যে ব্যাপারগুলি আছে, সেইগুলি কিন্তু আমাদের বুঝাতে হবে তাদেরকে। সেটাই বোধহয় এখন অনেকটাই আমরা দেখতে পাই যে বিভিন্ন মেলাগুলিতে সে আপনি যা বললেন, ধরুন উৎসব কেন্দ্রিক মেলা, সেটা আমাদের 14 দেবতার মন্দিরের মেলা হোক কিংবা বিভিন্ন মেলায় এখন গেম শোর নামে বিভিন্ন, ওই যেটা বলছেন জোয়ার আসর বসছে বা কিছু, হয়তো একটু মোড়কটা পাল্টে গেছে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে ধারাবাহিকভাবে, হচ্ছে যে এটাতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সেখানে আমরা কতটা সচেতন না, ওটা হবে কখন জানেন তো? যেমন ধরুন আমি কোনোদিন এইগুলি করিনি, খেলিনি, হয়তো আপনিও কোনোদিন খেলেননি, পয়সা দিয়ে এইভাবে খেলেননি। তো আসলে কি হয়, এটা নির্ভর করে অনেকটা পরিবেশের, এই যে তার গঠন, তার যে শেকড়, হ্যাঁ সে তার যে পরিবেশ, এখানের পরিবেশ, স্কুলের পরিবেশ, সমাজের পরিবেশ, এই পরিবেশেই কিন্তু সে এগুলি শিক্ষা। তারপর হলো কি বন্ধুবান্ধব, হ্যাঁ সিলেকশনগুলি। আমরা যখন ছোটোবেলা বাল্য শিক্ষা পড়তাম, বাল্য শিক্ষাটা অসাধারণ, প্রত্যেকটি কথা যেমন বাল্য শিক্ষার যে অসাধারণ কথা,
কারণ বাল্যশিক্ষা পড়লে যারা পড়ছে তারা বলবেন যে প্রত্যেকটা নীতি কথা, প্রত্যেকটা ভালো কথা, যে কি করা উচিত কি না করা উচিত, সব বলে দিয়েছে। তো এখন তো এগুলি না, এখন কাজে কর্মেই করতে হবে। এখন আসলে সেটাই যে সরকার বলুন বা প্রশাসন বলুন, সেখানে আইন করে বোধহয় কিছু করা সম্ভব নয়, যেটা আপনিও বলছিলেন বা আমাদের স্লোগানও রয়েছে যে স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। আমাদের স্বভাবটা বা সংস্কারটাকে আমরা যত বেশি রপ্ত করতে পারবো, আমরা নাগরিকরা যত বেশি সচেতন হব, ততটাই বোধহয় আমাদের সামাজিক স্বচ্ছতাটা আসবে। সেটা সেই মেলায় জুয়া খেলাই বলুন বা সেখানে উচ্চস্বরে মাইক বাজানো, সার্বিক এই সব ব্যাপারটাই আসলে কি জানেন তো, যারা বাজাচ্ছে, যারা কাজটা করছে, তারা সংখ্যায় কিন্তু খুব একটা বেশি না, খুব কম। এখন তাদের মধ্যে অ্যাওয়ারনেস আনতে হবে। তার জন্য অনেক সময় কী করি আমরা, আমাদের কী হয়, গ্রামীণ যে মেলাগুলি থাকে, অনেক সময় দেখা যায় যে দেখেন এই গ্রামীণ মেলার উপর অনেক পরিবারের মানে অর্থনীতি জড়িয়ে আছে। সেখানে অনেক সময় ছোটো ছোটো থিয়েটার হতে পারে, নাটক হতে পারে, হ্যাঁ, তার এই যে পুতুল নাচের ব্যাপার হতে পারে, পটের ব্যাপারটা হতে পারে, যেগুলি আগে ছিল এগুলি হতে পারে। এগুলির বিষয় থাকতে হবে ওই স্বচ্ছতা। আমরা যদি সেইভাবে যদি আমরা ইয়েটা করি, মানে তাহলে কি হাতে কলমে ব্যাপারটারে করি, কাজ করি, মানে আমরা যদি প্রদর্শনী, আমরা যতটুকু ধরুন ভিজুয়াল ব্যাপারটা আনি, আমরা যদি দেখার ব্যাপারটা আনি, তখন কিন্তু আমাদের মধ্যে ব্যাপারটা মানে আমাদের পরিবেশকে স্বচ্ছ রাখতে স্কুল কলেজগুলিতে আমরা বাচ্চাদের মাঝে পৌঁছচ্ছি বিভিন্নভাবে, নাটক বলুন, যেমন কিভাবে আমরা নখ কাটবো, কিভাবে নিজেদের পরিষ্কার রাখবো, ঘর পরিষ্কার করব, ঠিক একইভাবে আপনি যেটা বলছেন সামাজিক স্বচ্ছতার ক্ষেত্রে ওইভাবে মস্তিষ্কে ওইভাবে আস্তে আস্তে তাদের কাছে শুরুটা তো আমাদের সেই ছোটবেলা থেকেই হয়, ঘর থেকেই হয়। একটা মাটির ঢেলা যখন নরম থাকে, তখন যেভাবে তাকে তাল পাকানো যায় বা তৈরি করা যায়, একটা শিশু বা আমাদের আগামী প্রজন্মের মস্তিষ্কে যদি আমরা ওইভাবে গেঁথে দিতে পারি, যেটা আপনি বলছিলেন যে ভিজুয়ালাইজ করে, তাহলে বোধহয় ওই ট্রেন্ডের দৌড়টা অনেকটা কম। যার জন্য আমাদের সবচেয়ে বড় কথা যে প্রাইমারি যে স্কুল, প্রাইমারি ইয়েগুলি, সেটা কিন্তু আমরা বিশেষ ভূমিকা আমাদের দরকার। সেখানে কিন্তু আমরা মূল শিক্ষাটা কিন্তু আমরা ঘরের শিক্ষা এবং এই স্কুলের যে শিক্ষাগুলি, এইটা কিন্তু আসলে কি আরেকটা জিনিসই দেখুন, আমরা যদি আমরা প্রত্যেকে তো চাকরি করতাম, একটা কর্মজীবন আছে আমাদের। আমি যদি শিক্ষকতা করি বা আমি যদি অফিসে করি, আমি যদি আমার নিজের কাজটা যদি সঠিক করি, আমি যদি ছাত্রদের কাছে সেইভাবেই পৌঁছে যাই, তাহলে দেখবে এরা অনেক বেশি, এদের যদি হাতে কলমে, যার জন্য দেখবেন বিএডে কী করা হয়, হাতে কলমে শেখার ব্যাপারটা আছে, হ্যাঁ, কারিকুলামগুলি থাকে হাতে কলমে। তো এই যে হাতে কলমে শিখলে কি হয়, বা বিজ্ঞান যখন আমরা করি, বিজ্ঞানে কি করা হয়, বিজ্ঞানে প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে দেখানো যে এটা করলে এই হয়, এটা করলে এই হয়, এটা করলে এই হয়। যখন আমরা করি তখন কিন্তু আমরা মনের মধ্যে অনেক দিন থাকে সেটা। শুধু যদি ভাষণ দিই তাহলে কিন্তু হবে না, জীবনের ক্ষেত্রে সেই স্বভাবগুলোকে করে রপ্ত করতে হবে আমাদের। এবং আমাদের যদি যত বেশি দেখব, এবং উদাহরণ হতে হবে কিন্তু আমি যদি একজন নিজে কি করছি, কারণ আমার অভ্যাসটাকে কিন্তু অন্যরা ধারণ করবে। হ্যাঁ, পুরোটা নির্ভর করবে আমার নিজের উপরে। আমরা প্রত্যেকে যদি এইভাবে হতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবেশের পাশাপাশি সমাজের সার্বিক স্বচ্ছতা আসবে। দাদা, আমাদের সময় খুব শেষের পথে এসছে, কি বলতে চাইবেন মানুষের জন্য? ছোট্ট করে একটা বার্তা। ছোট্ট করে বার্তা যদি বলি, আমি দেখুন স্বচ্ছতা ব্যাপারটা তো আমি বলছি, দেখুন ঘরের যেমন স্বচ্ছতার ব্যাপারটা বলছি, পরিবেশ পরিস্থিতি, আমি বলবো দেখুন একটা দেশের উন্নতি করতে হলে, একটা মানুষের যদি উন্নতি না হয় তাহলে তো হবে না। তাহলে আমার নিজের স্বচ্ছতা থাকতে হবে। আমি বাড়িতে স্বচ্ছ হতে হবে, যে আমি সবার সঙ্গে মিলেমিশে থাকবো, আমাদের এমন কোনো কাজ করব না যেটা নিয়ে আমার ছেলে মেয়েরা উল্টো পাল্টো শিখবে, সেটা হবে না। আমি যখন সমাজে বেরোবো, সমাজের মধ্যে থেকেও আমি ভালো কাজটাই চেষ্টা করব করতে, এবং আমি যেমন উদাহরণ হতে পারি যে অন্যে আমাকে দেখে শিখুক, এই কাজটা আমি করব। আমি স্কুলের ক্ষেত্রে সেই ব্যাপারটা হবে, আমার প্রত্যেকটা অফিস আদালতে যেটা স্বচ্ছতা যেমন থাকবে, এবং যে এই যত কাজ হচ্ছে মনে করেন ডেভেলপমেন্ট কাজ, সমস্ত কাজ,
হ্যাঁ, সেই কাজগুলির মধ্যে যদি স্বচ্ছতা চলে আসে, টোটাল স্বচ্ছতা চলে আসে, ও দেশ উন্নতি হবেই, হতে বাধ্য, এটা কেউ রুখতে পারবে না। ওই অস্বচ্ছ হলেই মুশকিল। আমরা ঘোলা দেখব, অন্ধকার দেখব, কাজে মেঘ সরাতে হবে। মানে মনের মেঘ হোক, চারপাশের মেঘ হোক, মেঘ সরিয়ে আমরা সূর্য দেখতে হবে পরিষ্কার। একদম, মানে চশমার কাঁচটা একেবারেই ঝকঝকে হতে হবে, ঘোলা হলেই সেখানে অসুবিধা, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাবো। মনের আকাশটাকে আগে স্বচ্ছ করতে হবে, একদম মেঘমুক্ত করতে হবে। ওই যে শুরুতেই বলেছিলাম, আপনি আচরি ধর্ম পরেরে শেখাও, সেটাই বোধহয় আমাদের আলোচনায় আজকে কোথাও বারবার উঠে এসছে। এই স্বচ্ছ ভারত মিশনের যিনি মূলত শুরু করেছিলেন, সেই গান্ধীজিও কিন্তু সেই একই বার্তা পৌঁছে দিয়েছেন, হাতে কলমে করে দেখিয়ে দিয়েছেন। স্বচ্ছতাটা আসলে আমাদের নিজেদের ভেতর, আমাদের মনের ভেতর। আমাদের মন যতটা স্বচ্ছ হবে, ঠিক আমরাও ততটাই স্বচ্ছ এবং সুন্দর হবে। আর তার জন্য অবশ্যই প্রয়োজন প্রকৃতির পাশাপাশি আমাদের সামাজিক সৌন্দর্য, সামাজিক স্বচ্ছতা। আজকের মতো আমাদের এই স্বচ্ছ ভারত মিশন অনুষ্ঠান এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় জুড়েছিলেন। আমারও ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম, খুব ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হলো, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, স্বচ্ছ থাকবেন, সুন্দর সুউজ্জ্বল থাকবেন। আমরাও শেষ করব এখানেই। তবে যেতে যেতে একটা কথাই বলে যাব, আপনারাও যারা ক্যামেরার ওপাশে রয়েছেন, আপনারাও আপনাদের প্রকৃতি এবং চারপাশের সমাজকে সুন্দর এবং স্বচ্ছ রাখবেন।